ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য বাংলার সাজেশন দিয়ে দিয়েছি। আজকে ইংরেজির তোমাদের জন্য 100% কমন সাজেশন দেব। মূলত আমরা এই ভিডিওতে রাইটিংয়ের পার্টটা নিয়ে আলোচনা করব না, কারণ তোমরা জানো যারা নিয়মিত ভিউয়ার্স আছো, রাইটিংয়ের সাজেশন ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করা হয়েছে, যেখানে এসে রাইটিং, ব্লগ রাইটিং, ইমেল রাইটিং দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ব্লগ রাইটিং, ইমেল রাইটিংয়ের ফরম্যাটটা তোমাদের জন্য নিয়ে আসব। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রোজ, পোয়েম এবং প্লে, রাইডার্স টু দ্য সি, এইখান থেকে কোন 6 নম্বর কোন 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। পাশাপাশি আমি তোমাদের বলে দিতে চাই, এইখান থেকে যে প্রোজ আর পোয়েম থেকে যে প্রশ্নগুলো পড়ব, এগুলো বলা থাকলেই তোমরা কিন্তু এখান থেকেই খুব অনায়াসে ভালোভাবে 2 নম্বরের প্রশ্নও করে আসতে পারবে। তাই আমার মূল লক্ষ্য বড় প্রশ্ন তোমাদের কমন দেওয়া, বড় প্রশ্ন কমন পেলে ছোট প্রশ্ন 2 নম্বর নিয়ে তোমাদের ভাবনার দরকারই নেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে, কারণ ভিডিওতে বলে দেবো কিভাবে তোমরা সকল প্রোজ, সকল পোয়েম না পড়েও বা রাইডার্স টু দ্য সি থেকে এত বড় একটা প্লে, এত বড় প্লে থেকে সব না পড়েও কিভাবে মাত্র বাছাই করা কিছু প্রশ্ন পড়েও তোমরা সব লিখে আসতে পারবে ভিডিওটিতে, সেটা তোমাদের বুঝিয়ে দেবো। তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার উত্তর অনেক আগেই আমরা গোটা সিলেবাসের নোটসে দিয়েছি। সেই ভিডিওটি দেখে না থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ইংলিশের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, যেখানে তোমরা প্রশ্ন উত্তরের পাশাপাশি রাইটিংয়ের সাজেশনটিও পেয়ে যাবে। পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন বলে দেবো, বুঝিয়ে দেবো কিভাবে সব না পড়েও তোমরা সম্পূর্ণটা করে আসতে পারবে। রাইটিংয়ের সাজেশন যেহেতু আগে দিয়েছি, এই ভিডিওতে রাইটিং নিয়ে আর আলোচনা আমরা করব না। কি আলোচনা করব? শুধুমাত্র 6 নম্বর 5 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রথমে প্রোজ তোমাদের দুটো আছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আছে আর 3 কোশ্চেন্স রয়েছে। এই দুটো প্রোজ থেকেই একটি একটি করে 6 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের একটি 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে খুব সহজ বিষয়টা কি দাঁড়ালো, যে কোনো একটি প্রোজ তুমি যদি ভালো করে পড়ো, সেটা 2 নম্বরের জন্যই বলো বা 6 নম্বরের জন্যই বলো, একটি প্রোজ ভালো করে পড়লেই হবে। যারা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়বে তারা শুধু ওটা পড়বে, যারা 3 কোশ্চেন্স পড়বে তারা শুধু ওটা পড়বে। হ্যাঁ, যারা রিভিশন বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারা যদি চাও দুটোই পড়তে পারো, কিন্তু যারা অল্প পড়ে কমন পেতে চাইছো শুধুমাত্র তাদের জন্য যে কোনো একটা প্রোজ তোমরা পড়বে। তো প্রথমে যদি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ডাউন দ্য র্যাবিট হোল নিয়ে আলোচনা করি, যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালিস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এটা প্রথম। সেকেন্ড প্রশ্ন, ডেসক্রাইব অ্যালিস জার্নি ডাউন দ্য র্যাবিট হোল অ্যাজ এ প্যাসেজ ফ্রম এ নর্মাল ওয়ার্ল্ড টু ওয়ান অফ ফ্যান্টাসি অ্যান্ড ইম্পসিবিলিটি। তিনের যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে, ওয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র্যাবিট অ্যান্ড হাউ ডাস দিস ডিসিশন বিগিন হার অ্যাডভেঞ্চার। 4 নম্বরের যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে, ডেসক্রাইব অ্যালিস ইমোশনস অ্যান্ড থটস ওয়াইল ফলিং ডাউন দ্য র্যাবিট হোল। 5-এর যে প্রশ্নটি করতে হবে সেটা, হোয়াট ওয়াজ অ্যালিস এক্সপেরিয়েন্স উইথ দ্য লিটিল গোল্ডেন কি। 6-এর যে প্রশ্ন সেটা হচ্ছে, what does Alice experience when she falls down the rabbit hole and what does this scene tells us about her personality? 7-এর প্রশ্ন, how did Alice feel when she saw the beautiful garden through the little door? 8-এর কোশ্চেন দুভাবে আসতে পারে, দুটোই দিয়েছি। হাউ ডাস অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড রিফ্লেক্ট বোথ কিউরিসিটি অ্যান্ড কনফিউশন, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, হাউ ডাস দ্য হোয়াইট র্যাবিট সার্ভ অ্যাজ এ সিম্বল অফ কিউরিসিটি অ্যান্ড দ্য আননোন ইন দ্য স্টোরি। 8টা প্রশ্ন প্রথম অবস্থায় দেখে মনেই হতে পারে স্যার এত প্রশ্ন, যারা পড়েনি তাদের কাছে একদমই এটা এত প্রশ্নই মনে হবে, কিন্তু এই 8টা প্রশ্ন যদি না পড়ো তাহলে যে 2 মার্কসগুলো এখান থেকে আসবে সেগুলোর উত্তর কখনোই করতে পারবে না। 2 মার্কসের তো সাজেশন ওই রকমভাবে আলাদাভাবে কিছু হয় না, যে কোনো জিনিস দিতে পারি, কিন্তু এই 8টা বড় প্রশ্ন, কারণ আমি কি বলেছি, যে কোনো একটা চ্যাপ্টার তৈরি করবে, একটা চ্যাপ্টারের জন্য 8টা বড় প্রশ্ন পড়া এমন কিছু টাফ জিনিস নয়।
যদি তোমাকে ফুল মার্কস আনতে হয়, যদি তোমাকে 100% কমন পেতে হয়, এই 8টা। আমি তাও চ্যালেঞ্জ করছি, আমি 8টা দিয়েছি, অন্য যারা সাজেশন দিয়েছেন বা আগামী দিনে দেবেন তারা হয়তো এর থেকে কম দিতে পারবেন না, এটুকু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। এই 8টা থেকে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে একটি বড় প্রশ্নও পাবে, আর এই 8টা পড়া থাকলে 2 মার্কসের তোমরা 2টোও করে আসতে পারবে। তারপরে যারা 3 কোশ্চেন্স করবে লিও টলস্টয়ের, তারা 3 কোশ্চেন্স থেকে কি কি প্রশ্ন পড়তে হবে? প্রথম, স্টেট দ্য মডার্ন রিলিভেন্স অফ দ্য স্টোরি, 3 কোশ্চেন্স। 2 প্রশ্ন, হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান। 3 প্রশ্ন, অ্যানালাইজ হাউ লিও টলস্টয় ইউজেস আ সিম্পল ন্যারেটিভ স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টার্স টু এক্সপ্লোর কমপ্লেক্স কোশ্চেন্স অ্যাবাউট দ্য পারপাস অফ লাইফ অ্যান্ড হিউম্যান এক্সিস্টেন্স। 4 প্রশ্ন কি বলছে দেখো, ইম্পর্টেন্ট, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস। ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। একই সাথে হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু। একই সাথে ওয়াই ডিড দ্য ম্যান আস্ক ফরগিভনেস। এটা 2+2+2 এর কোশ্চেন, বা কোশ্চেন এইভাবেও দিতে পারে যার উত্তর একই। ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, বা হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, বা ওয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। 5 কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। হু সেড দিস অ্যান্ড টু হুম। একই সাথে হাউ হ্যাজ দ্য পারসন রেফার টু বিন আনসার্ড। 6 কোশ্চেন, ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম। একই সাথে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার মেট হিম। 2+2+2 এর কোশ্চেন। তারপর হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য জার্স ফ্রেন্ড, ইম্পর্টেন্ট। 8 কোশ্চেন, হাউ ডিড দ্য লার্নড মেন ট্রাই টু আনসার দ্য জার্স কোশ্চেন্স। আর 9টা, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ওয়াই। 3 কোশ্চেন্সও যারা পড়বে এই কয়েকটা প্রশ্ন পড়লে 6 নম্বরের প্রশ্ন যেরকম তৈরি হবে, আর যারা শুধু 3 কোশ্চেন পড়ে যেতে চাও 6 একটি তো কমন পাবেই, পাশাপাশি যে 2 নম্বর করতে হয় সেটাও তোমরা কমন পাবে। তারপরে চলে আসবো তোমাদের, এটা প্রোজ হয়ে গেছে, এটা হবে প্লে, সরি এটা আমিই ভুল করলাম, এটা হবে পোয়েট্রি বা পোয়েম। তো দেখো এখানে কবিতা বা পোয়েম তোমাদের 3টি রয়েছে, হক রোস্টিং রয়েছে, সনেট 73 রয়েছে, আর দ্য গ্রিন হাউস এফেক্ট রয়েছে। 3টি পোয়েম থেকে যে কোনো 2টি পোয়েম থেকে তোমাদের 2টি 6 নম্বরের প্রশ্ন আসবে, উত্তর করতে হবে একটি। তাহলে 3টি পোয়েম তো পড়ার দরকার নেই, তোমাদের কি করতে হবে, যে কোনো 2টি পোয়েম ভালোভাবে পড়লেই হবে, যে কোনো 2টি পোয়েম, সেটা হক রোস্টিং হতে পারে, সেটা তোমাদের সনেট 73 হতে পারে, সেটা তোমাদের দ্য গ্রিন হাউস এফেক্ট হতে পারে। হ্যাঁ, পোয়েমগুলোর মধ্যে সনেট 73 ভাষা যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটু টাফ অন্যগুলোর তুলনায়, তবে ওই চ্যাপ্টার বা ওই পোয়েমটা যদি কেউ পড়ে অল্প প্রশ্ন কিন্তু পড়তে হয়। চয়েস তোমাদের, যে কোনো 2টি পোয়েম তোমাদের কাছে তোমাদের পড়ার অনুরোধ রইল। প্রথমে যারা হক রোস্টিং পড়তে চায়, হক রোস্টিং থেকে যে প্রশ্নগুলো, প্রথম, comment on the physical features and prowess of the hawk, discuss their significance. তারপর discuss the significance of the title of the poem hawk roasting. 3টা, trace the development of hawk's argument for its own perfection and unchanging dominance. 4টা, describe the central theme ও দিতে পারে, substance ও দিতে পারে, দুটোই মোটামুটি একই উত্তর of the poem hawk roasting. 5 কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ হক ইন দ্য রুস্টিং কন্ডিশন। একই সাথে হাউ ডাজ হি ডেসক্রাইব হিজ অ্যাক্টিভিটিস ইন ফ্লাইট, 3+3। 6 প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েম এমফেসাইজ দ্য ফিজিক্যাল প্রোয়েস অফ দ্য হক। 7 প্রশ্ন, হাউ ডাজ টেড হিউজেস পোর্ট্রে দ্য হক অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার অ্যান্ড অথরিটি ইন হক রোস্টিং। 8 কোশ্চেন, কমেন্ট অন দ্য হকস অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার অ্যান্ড ক্রিয়েশন ইন দ্য পোয়েম। হক রোস্টিং থেকে এই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। তারপরে যদি সনেট 73 তোমরা পড়তে চাও, দ্যাট টাইম অফ ইয়ার, যেটার নাম উইলিয়াম শেক্সপিয়ারের, কি কি কোশ্চেন করতে হবে তোমরা প্রথমে আগে তোমাদের দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ভ্যারিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার ইন সনেট 73। ইম্পর্টেন্ট প্রশ্ন, বা প্রশ্নটি এভাবেও দিতে পারে তোমাদের, হোয়াট ইমেজেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল বি সিন ইন হিম বাই হিজ লাভার ইন সনেট 73। একই সাথে ওয়াই ডাজ দ্য পোয়েট ইনভাইট হিজ লাভার টু সি দ্য ইমেজেস, 3+3 এর কোশ্চেন।
দুইয়ের কোশ্চেন, এক্সপ্লেইন হাউ ডাজ দ্য সনেট ফর্ম হেল্প দ্য সনেটার টু এক্সপ্যান্ড দ্য থিম ইন সনেট 73। তিনের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বিলাভড ইন দ্য পোয়েম, একই সাথে হাউ ডাজ দেয়ার পারসেপশন অ্যান্ড লাভ ট্রান্সফর্ম দ্য স্পিকার্স লেমেন্ট ইন্টু এ স্টেটমেন্ট অ্যাবাউট লাভ ইটসেলফ। চারের প্রশ্ন, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডথ লাই, হোয়াট লাইস অন দ্য অ্যাশেস অফ ইটস ইউথ, একই সাথে হাউ ডাজ দ্য পোয়েট ফিলোসফিক্যালি ডেসক্রাইব ইটস এক্সপায়ারি। পাঁচের কোশ্চেন, কবিতার লাইন তুলে দেওয়া, ইন মি দো সিয়েস্ট দ্য টুইলাইট অফ such day as after sunset fadeth in the west, how does the poet use the image of sunset to convey the theme of aging, একই সাথে explain how this imagery connects to the overall message of the sonnet 3+3 এর প্রশ্ন। পরের কোশ্চেন, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার, সনেট 73। সাতেরটা, হোয়াট আর দ্য থ্রি ইমাজেরিজ প্রেজেন্টেড ইন দ্য সনেট 73, একই সাথে হোয়াট কমন মেসেজ ডু দে কনভে। আটেরটা, এস্টিমেট সনেট 73 অ্যাজ এ লাভ পোয়েম। সনেট 73 থেকে যারা পড়বে এই প্রশ্নগুলো পড়তে হবে। তারপরে দ্য গ্রিন হাউস এফেক্ট, একটু বড় কবিতা তোমাদের, তাই প্রশ্নও একটু কিন্তু বেশি রয়েছে। ওই যে আবারও বললাম, যে কোনো দুটো কবিতা নিজের পছন্দ মতো পড়বে, আর নিজের পছন্দ মতো যদি পড়ো তাহলে একটি 6 তো করতেই পারবে, পাশাপাশি কবিতা থেকে যে দুটো 2 নম্বরও করতে হয় সেটাও তোমরা করতে পারবে। অর্থাৎ 25-এ 25 কমন পাওয়ার জন্য কি করতে হবে, আমার সেটাই উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে। গ্রিন হাউস এফেক্ট যারা পড়বে তাদের জন্য প্রথম প্রশ্ন, হোয়াট ইভেন্টস উইল সাপোজডলি take place according to the poet in the poem The Greenhouse Effect। তিনেরটা, what future picture of the city is drawn by the poet in The Greenhouse Effect, একই সাথে what activities will be seen in the sea and why, 3+3। তিনেরটা, justify the title of the poem The Greenhouse Effect। চারের কোশ্চেন, describe the central idea বা substance, যে কোনো একটা, একই রকম প্যাটার্ন বলেছি অফ দ্য পোয়েম গ্রিনহাউস এফেক্ট, অরে সেটাই লেখা রয়েছে। পাঁচের কোশ্চেনটা দেখো, হোয়াট চেঞ্জেস অ্যাবাউট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড প্ল্যান্ট ওয়ার্ল্ড আর প্রেডিক্টেড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, একই সাথে ওয়াই অ্যাকর্ডিং টু দ্য পোয়েট শুড দেয়ার বি সাচ চেঞ্জেস। ছয়টা, হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু বোথ ফিউচার অ্যান্ড পাস্ট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। সাতের কোশ্চেন, দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, why will suburbs give way to farms, একই সাথে what will be the effect of such change on the economic condition of the people, 3+3 এর প্রশ্ন। আটের কোশ্চেন, what do you mean by the expression Korean Armada, important, where will the Korean Armada be seen and how will people react to it। নয়ের কোশ্চেন, Greenland and Antarctica will join the new great powers, important, what is meant by great powers, একই সাথে how will Greenland and Antarctica be new great powers। দশেরটা, what are the two major visual imageries presented in the poem The Greenhouse Effect। এগারোটা, what are the historical reference made in the poem The Greenhouse Effect, একই সাথে why does the poet make such references। এই ছিল গ্রিনহাউস এফেক্ট থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো। এইবার আসবো তোমাদের প্লে রাইডার্স টু দ্য সি, এটা তোমরা থার্ড সেমিস্টারেও পড়েছো এমসিকিউ, এবার তোমাদের বড় প্রশ্ন। রাইডার্স টু দ্য সি বলার আগে বলে দিই, রাইডার্স টু দ্য সি থেকে কিন্তু এবছর সম্ভাবনা রয়েছে যে কোনো একটি ক্যারেক্টার তোমাদের আসার, সেটা মরিয়ার ক্যারেক্টারটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে ক্যাথলিনের ক্যারেক্টার রয়েছে, নোরার ক্যারেক্টার রয়েছে, বার্টলির ক্যারেক্টার রয়েছে। এই 4টে ক্যারেক্টার যদি কেউ পড়তে পারে, রাইডার্স টু দ্য সি থেকে আর কিছু না পড়লেও চলবে, একটা ক্যারেক্টার আসবেই। বা এরকমও দিতে পারে, ইস মরিয়া ট্র্যাজিক হিরো এক্সপ্লেইন, এইরকমও দিতে পারে, ওটাও হচ্ছে মরিয়ার ক্যারেক্টার। বা সমুদ্র তাদের জীবনে কী রকম প্রভাব ফেলেছিল, হাউ সি ডেপিক্টেড ইন দেয়ার লাইফস, এটাও এরকমও দিতে পারে। তবে একটা ক্যারেক্টার এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি মরিয়া মোস্ট ইম্পর্টেন্ট, তারপর নোরা, তারপর ক্যাথলিন, তারপর বার্টলি। আমি এখানে প্রশ্নগুলো দিয়েছি, যারা অল্প পড়তে চাও তারা কিন্তু একটা ক্যারেক্টার এখান থেকে পড়বে, তাই 4টে ক্যারেক্টার পড়তেই হবে তোমাদের। প্রথম প্রশ্ন, ইজ মরিয়া ফ্রম রাইডার্স টু দ্য সি কনসিডার্ড আ ট্র্যাজিক হিরো, ওয়াই অর ওয়াই নট।
বা এরকমও দিতে পারে প্রশ্নটা, ডিসকাস মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ফিগার, বা এরকমও দিতে পারে দ্য মেইন ক্যারেক্টার অফ রাইডার্স টু দ্য সি হ্যাজ বিন কল্ড আ ট্র্যাজিক হিরো, এক্সপ্লেইন। এই কোশ্চেনটাই দিতে পারে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়া ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি, এরকমও দিতে পারে। তারপরের যে ক্যারেক্টার ইম্পর্টেন্ট বলেছিলাম, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ক্যাথলিন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। তারপর ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নোরা ইন দ্য প্লে রাইডার্স টু দ্য প্লে হয়ে গেছে, এটা রাইডার্স টু দ্য সি হবে। চারেরটা, উড ইউ রিগার্ড রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে, ডিসকাস। বা কোশ্চেন এরকমও দিতে পারে, রাইট অ্যান অ্যাসেসমেন্ট অফ রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে। নেক্সট কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ডেসক্রাইব দ্য সেটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, একই সাথে হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য লাইফ অফ দ্য পিপল অন দ্য আইল্যান্ড 3+2। প্লে থেকে 5 নম্বরের বড় প্রশ্ন আসে, 2টি বড় প্রশ্ন আসবে, একটির উত্তর কিন্তু করতে হবে, বোঝাতে পারলাম। তারপরের প্রশ্ন, হি ওন্ট গো দিস ডে উইথ দ্য ওয়াইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, হু সেড দিস, অ্যাবাউট whom and why, what does this show about her state of mind, 3+2 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, the sea has taken all my sons, explain how this line represents the relentless power of nature in the play, একই সাথে comment on the emotional impact this line has on Moria's character, 2+3 এর কোশ্চেন। পরের কোশ্চেন, ডিসকাস হাউ সিঞ্জ ইউজেস দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, নেচার্স ইনডিফারেন্স অ্যান্ড দ্য সোর্স অফ ইনএভিটেবল লস ইন রাইডার্স টু দ্য সি। বা কোশ্চেন এরকমও দিতে পারে, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি ইন রাইডার্স টু দ্য সি, এটা কিন্তু আমি বলেছিলাম ইম্পর্টেন্ট। তারপর 9টা, ডু ইউ থিঙ্ক দ্যাট রাইডার্স টু দ্য সি পজেসেস দ্য নেসেসারি এলিমেন্টস অফ এ ট্রুলি ট্র্যাজিক প্লে, ডিসকাস। বা এরকমও দিতে পারে, ডিসকাস হাউ রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি। বা এরকমও দিতে পারে, রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি উইথ ইউনিভার্সাল মিনিং, কমেন্ট। নেক্সট কোশ্চেন 10এরটা, হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। আর তারপরের প্রশ্নটা হচ্ছে তোমাদের, এক্সপ্লেইন দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, হু আর দ্য রাইডার্স ইন রাইডার্স টু দ্য সি। তারপরে 13 কোশ্চেন, যেহেতু প্লেটা অনেক বড় তাই প্রশ্ন বেশি হওয়া স্বাভাবিক, কিন্তু যারা কম পড়তে চাও আমি বলে দিলাম ওই ক্যারেক্টারগুলো শুধু পড়লেও চলবে, যারা অল্প পড়তে চাও ওই শুধু ক্যারেক্টার 4টে পড়লেই হবে। তারপর, উই মাস্ট বি স্যাটিসফাইড আর লাস্ট ওয়ার্ডস অফ দ্য প্লে, ওয়াই মরিয়া ফিলস সাচ টেরিবল স্যাটিসফ্যাকশন। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, মরিয়ার সেন্স অফ পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন এট দ্য এন্ড ইজ আইডনিক্যাল, ডিসকাস। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, হাউ ডাস মরিয়া অ্যাচিভস পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই ছিল তোমাদের ইংলিশের সম্পূর্ণ সাজেশান। 25 নম্বর কমন পাওয়ার জন্য কি করতে হবে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, কিভাবে সব অধ্যায় না পড়ে তোমরা বেছে বেছে অধ্যায় পড়েও 25টা নম্বর তোমরা কমন পেতে পারো। কারণ 5 নম্বর গ্রামারে রয়েছে, 10 নম্বর রাইটিংয়ে রয়েছে। রাইটিংয়ে 10-এর সাজেশান দিয়ে দিয়েছি, আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের ফরম্যাটও আসতে চলেছে, তার জন্য অবশ্যই যুক্ত থাকার অনুরোধ রইল। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।